বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4-এর একটা লেকচার শুনেছিলাম। আজকে আমরা 2 নাম্বার লেকচারটা শুনব। গত ক্লাসে আমরা যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা আশা করি সবাই করেছিলে কি? অঙ্কটা সবাই করেছো। রেজাল্টটা যদি সন্দেহ থাকে আমাকে জানাবা, আমি বলে দিব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি। গত ক্লাসে আমরা কাজের সংজ্ঞা এবং কাজ দিয়ে অঙ্ক করেছিলাম। আজকে আমরা যে সংজ্ঞাটা পড়বো সেটা হলো শক্তি। শক্তির সংজ্ঞাটা কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্য কি? অর্থাৎ যার মাধ্যমে কাজ করা যায় তাকেই বলা হয় শক্তি। এই শক্তিটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন সৌরশক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তারপরে চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, আরো বিভিন্ন ধরনের শক্তি হয়ে থাকে। এর মধ্যে তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে বিভব শক্তি, 2 নাম্বার হচ্ছে গতি শক্তি। 1 নাম্বার হচ্ছে বিভব শক্তি আর 2 নাম্বার হচ্ছে গতি শক্তি। এই বিভব শক্তি আর গতি শক্তি এই দুটা টপিক আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে বিভব শক্তিটা কি সেটা আগে আমরা জানি। বিভব শক্তি কোন বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে। আরেকবার বলি, কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে। অন্যভাবে যদি এটাকে আমি সংজ্ঞায়িত করি তাহলে হবে এরকম: কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ বিভব শক্তি ওই বস্তুর মধ্যে জমা থাকে। যেমন আমি যদি এই মার্কারটাকে টেবিলের উপর থেকে 2 মিটার উঁচুতে উঠাই, তাহলে এই মার্কার উঠাতে এখানে একটা কাজ হয়। এখানে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি এই মার্কারের মধ্যে জমা থাকে। এই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। একটু আগে আমরা যে প্রথম সংজ্ঞাটা দিয়েছিলাম সেটা ছিল এরকম: একটি বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় বিভব শক্তি। এইবার এটা কাজ করার সামর্থ্য কিভাবে লাভ করলো? যদি আমি এখান থেকে ছেড়ে দেই তাহলে এটা আবার কি করবে? নিচের দিকে পড়ে যাবে। এটা যদি কাজ করার সামর্থ্য লাভ না করত তাহলে এটা নিচের দিকে আসতো না। তাহলে একটি বস্তুর অবস্থানের যদি আমি পরিবর্তন ঘটাই তাহলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় অথবা বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। তাহলে বিভব শক্তির রাশিমালা বের করবো আমরা এখন। বিভব শক্তির রাশিমালা। মনে করি m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করে
বস্তুটিকে ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় উঠানো হলো। সুতরাং কৃত কাজ W equal to FH, কৃত কাজ W equal to FH কিভাবে হলো সেটা একটু ভালো করে দেখো। এখানে m ভরের একটি বস্তুকে আমরা F বল প্রয়োগ করার মাধ্যমে h উঁচুতে উঠালাম। কত উঁচুতে উঠালাম? h উঁচুতে উঠালাম। যদি তোমরা বাস্তবে বুঝতে চাও, আমি যদি এই মার্কারটাকে উপরে উঠাইতে চাই তাহলে অবশ্যই এটার মধ্যে একটা বল প্রয়োগ করতে হবে। বলটা কোন দিকে দিতে হবে? উপরের দিকে দিতে হবে। তাহলে এখানে যে বলটা দিব সেই বলটা হচ্ছে এই বলটার জন্য বস্তুটা উপরের দিকে সরে গেল h। কাজের সংজ্ঞা অনুসারে একটি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে মানে হচ্ছে যেই দিকে আমি বল দিয়েছি সেই দিকে কতটুকু সরে গেল। আমি বল দিয়েছি উপরের দিকে, এই বস্তুটা উপরের দিকে সরে গেল h পরিমাণ। কতটুকু সরে গেল? h পরিমাণ। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে W equal to FH লেখা যায় কি? লেখা যায়। তাহলে এই জায়গায় লেখা যায় W equal to mgh। তোমরা জানো কি না F equal to ma বা mg লেখা যায়? এটা তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম। যারা জানো তারা জানো যে F equal to ma বল, F m হচ্ছে ভর আর a হলো ত্বরণ। আর এই জায়গায় ভর m রয়ে গেল আর ত্বরণের জায়গায় হলো অভিকর্ষজ ত্বরণ। ত্বরণের জায়গায় কি হলো? অভিকর্ষজ ত্বরণ। এখন বিভব শক্তি EP equal to mgh। বিভব শক্তি EP equal to mgh কেন? একটু আগে আমি বলেছি যে একটি বস্তুকে তার অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয় সেই কাজের সমান শক্তি ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। তার মানে এখানে কাজই হচ্ছে বিভব শক্তি। এখানে কাজটাই কি শক্তি? বিভব শক্তি। আশা করি সবাই এই সমীকরণটা বুঝতে পেরেছো। কাজের সমীকরণ যা, বিভব শক্তির সমীকরণ তাই। আমরা এটা দিয়ে একটা অঙ্ক করি, ছোট্ট একটা অঙ্ক। পাঁচ কেজি ভরের একটি বস্তুকে চার মিটার উঁচুতে উঠানো হলো। বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। 5 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার উঁচুতে উঠানো হলো। 4 মিটার উঁচুতে উঠানো হলো। বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। আগের মতোই আমরা যে নিয়মে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে সব সময় ডান পাশে উদ্দীপক থেকে মানগুলো লিখব। যদি কেউ উপরে লিখতে চাও তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নেই, দেওয়া আছে লিখবা। এখানে লিখলেও সমস্যা নেই, তবে আমার মতে ডান পাশে লেখা বেটার। এখানে বলো কি দেওয়া আছে? ভর m equal to 5 কেজি দেওয়া আছে। উচ্চতা
উচ্চতা h ইকুয়াল টু 4 মিটার। আর কিছু দেওয়া নাই, আমাদের কি বের করতে হবে? বিভব শক্তি। বিভব শক্তি ইপি ইকুয়াল টু হোয়াট? এবার দেখি আমাদের সমীকরণটা কি। আমরা জানি ইপি ইকুয়াল টু এমজিএইচ। আমরা জানি ইপি ইকুয়াল টু এমজিএইচ। এইবার আমাদের এম এর মান আছে এখান থেকে, এইচ এর মান আছে, জি এর মান নাই। জিটা কি সেটা আমাদের জানতে হবে, সেটা হলো অভিকর্ষজ ত্বরণ। জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষজ ত্বরণ সেটা হলো নির্দিষ্ট জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জায়গায় আমরা যদি মানগুলো বসিয়ে দেই 5 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হলো 4, এখানে হয় 4 5 20, 20 কে যদি 9.8 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 196 জুল। বিভব শক্তির একক কি? জুল। কাজ এবং পৃথিবীতে যত ধরনের শক্তি আছে সকল শক্তির একক জুল। আজকের পরে মনে রাখবা একদম সহজভাবে যে পৃথিবীতে যত ধরনের শক্তি আছে সকল শক্তির একক হলো জুল। আলাদাভাবে কিছু মনে রাখার দরকার নাই, শক্তি বললেই একক হবে জুল। শক্তি বললেই একক কি হবে? জুল। আমরা তাহলে এই অঙ্কটা পেয়ে গেছি। এইবার আমরা একটা এই যে দেখব, এটা মুছে দিলাম। SW এখানে দিলাম 10 কেজি, এখানে দিলাম 6 মিটার। এই অঙ্কটা হলো SW। সবাই আশা করি পারবো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কাকে বলে সেটাকে জানবো। আমি যে সংজ্ঞাগুলো লিখে দেই সেটা তো লিখে দেই, আর যেটা লিখে দেই না মুখে বলে দেই সেটা তোমরা লিখে নিবা। গতি শক্তি কোন বস্তু গতিশীল অবস্থায় কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতি শক্তি বলে। কোন বস্তু গতিশীল অবস্থায় কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতি শক্তি বলে। যদি আমি অন্যভাবে বলি তাহলে সেটা হবে এরকম, একটি বস্তুকে স্থির অবস্থা হতে গতিশীল করতে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি ওই বস্তুর মধ্যে গতি শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এটা আমি আরেকবার বলবো, পরে সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি আমি। কোন বস্তু গতিশীল অবস্থায় অর্থাৎ যখন গতিশীল থাকে তখন কাজ করার যে সামর্থ্য লাভ করে অর্থাৎ কাজ করার যে শক্তিটা লাভ করে তাকে ওই বস্তুর গতি শক্তি বলে। তাহলে গতি শক্তিটা হচ্ছে কাজ করার সামর্থ্য। গতি শক্তিটা হলো কাজ করার সামর্থ্য। যার গতি শক্তি বেশি তার কাজ করার সামর্থ্য হবে বেশি, যার গতি শক্তি কম তার কাজ করার সামর্থ্য হবে কম। পরে যে কথাটা বলেছি সেটা হলো একটা স্থির বস্তুকে, মনে করো এই জায়গায় একটা স্থির বস্তু আছে, তাকে আমরা গতিশীল করব। এই জায়গায় গিয়ে সে বস্তুটা গতিশীল হলো, এই জায়গায় গিয়ে গতিশীল অবস্থায় যে সামর্থ্য লাভ করলো সেটাই হচ্ছে তার গতিশক্তি। কিন্তু আমরা এটাকে একটু ঘুরিয়ে বলবো। ঘুরিয়ে কিভাবে বলবো? একটা স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি এই বস্তুর মধ্যে গতি শক্তি হিসেবে জমা থাকে।
একটা স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি এই বস্তুর মধ্যে গতি শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এবার আমরা গতি শক্তির রাশিমালা বের করব। গতি শক্তির রাশিমালা মনে করি m ভরের একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগে বস্তুটি বিশেষ বেগ প্রাপ্ত হয়, এ সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব s। আরেকবার বলি, মনে করি m ভরের একটি স্থির বস্তুর উপর, এখানে m ভরের একটা স্থির বস্তু আছে, এই স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করার ফলে বস্তুটি সামনের দিকে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে শেষ বেগ লাভ করে হচ্ছে v। শেষ বেগ কি লাভ করে? v। এইবার এখান থেকে আদি বেগ ছিল 0, এইখানে শেষ বেগ হলো v। এই দূরত্ব যাওয়ার সময় এখান থেকে v শেষ বেগ লাভ করার সময় সে s দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব অতিক্রম করে? s দূরত্ব অতিক্রম করে। এইবার এই জায়গায় কৃত কাজ w fs দেখা যায় কি? এই জায়গায় কৃত কাজ w fs কেন লেখা যায়? কারণ আমরা এখানে বল প্রয়োগ করেছি f, আর বস্তুটা কতটুকু সরে গেল? s পরিমাণ। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি w fs। এইবার এখান থেকে লিখতে পারি বা w mas, যেহেতু f ma আমরা জানি, তাহলে w mas লেখা যায়। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, 1 নং সমীকরণ, এবার লিখব আবার আমরা জানি v square equal to u square plus 2as। আমরা কি জানি? v square equal to u square plus 2as। যারা দ্বিতীয় অধ্যায় পড়েছো তারা সবাই এই সমীকরণটা জানো। এখানে v হলো শেষ বেগ, u হলো আদি বেগ, a হলো ত্বরণ আর s হলো সরণ। v হলো শেষ বেগ, u হলো আদি বেগ, a হলো ত্বরণ আর s হলো সরণ বা দূরত্ব। এই জায়গা থেকে আমরা যেটা লিখতে পারি v square equal to 0 plus 2as, এখান থেকে লিখতে পারি as equal to v square by 2। এই as এর মানটা আমরা এখান থেকে বের করলাম কেন? এইখানে যে as আছে এই as এর জায়গায় আমরা বসিয়ে দিব। ডান পাশে লিখলাম 1 নং হতে পাই, এটার মানে হচ্ছে 1 নং হতে পাই w equal to m into v square by 2। w equal to m এর জায়গায় রয়ে গেল আর s এর জায়গায় কি লিখলাম? v square by 2। সুতরাং w equal to half m v square। w equal to half m v square। এই জায়গায় w টা হলো কাজের পরিমাণ। একটু আগে বলেছিলাম একটি বস্তুকে স্থির অবস্থান থেকে
গতিশীল করতে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ শক্তি বা সেই পরিমাণ গতিশক্তি তার মধ্যে সঞ্চিত থাকে। তার মানে কাজই হচ্ছে শক্তি বা গতিশক্তি লিখবো। সুতরাং গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো কাজই শক্তি, শক্তি কাজ, কাজই শক্তি। শক্তি পৃথিবীতে যত ধরনের শক্তি আছে সকল শক্তিকে তুমি কাজ হিসেবে ব্যবহার করতে পারো। আবার যত কাজের কথা তুমি বলবো সবগুলোই হচ্ছে শক্তি। এই জায়গায় ই কে দিয়ে বোঝায়, কে দিয়ে বোঝায় কাইনেটিক, আর ই দিয়ে বোঝায় এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি, আর ইপি যেটা ছিল ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা দুইটা সমীকরণ আজকে শিখলাম, একটা হচ্ছে ইপি ইকুয়াল টু এমজিএইচ, আর একটা হলো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ইপি দিয়ে আমরা অঙ্ক করেছি, এইবার ইকে দিয়ে অঙ্ক করব। সবাই রেডি হও, আমরা এখন অঙ্ক করা শুরু করি। দুই কেজি ভরের একটি বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতি শক্তি নির্ণয় করো। 2 কেজি ভরের একটি বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতি শক্তি নির্ণয় করো। আগের মতোই আমরা অঙ্কগুলো করব। এখানে ভর m ইকুয়াল টু 2 কেজি, m ইকুয়াল টু কয় কেজি? 2 কেজি। বেগ v ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। বেগ v ইকুয়াল টু কয় মিটার পার সেকেন্ড? 3 মিটার পার সেকেন্ড। কি বের করব? গতি শক্তি ek ইকুয়াল টু হোয়াট? আমরা জানি ek ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমরা জানি ek ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এইবার হাফ হাফের জায়গায় থাকবে, m এর জায়গায় হবে 2, v এর জায়গায় কত হবে? 3 স্কয়ার। v এর জায়গায় হবে 3। কোনো সমস্যা নাই। এই 2 কাটা, তাহলে হবে 9 জুল। কত জুল হলো? 9 জুল। এই অঙ্কগুলো আশা করি পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। এবার তাহলে একটা এইচডব্লিউ দিয়ে দিই। এইচডব্লিউ অবশ্যই দিই। বাসায় বসে বসে ছোট ছোট অঙ্কগুলো করতে হবে। এটা হলো 5 কেজি আর এটা হলো 6 মিটার পার সেকেন্ড। 5 কেজি ভরের একটি বস্তুর বেগ 6 মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতি শক্তি নির্ণয় করো। 5 কেজি ভরের একটি বস্তুর বেগ 6 মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতি শক্তি নির্ণয় করো। এইবার একই রকম আরেকটা এইচডব্লিউ দিয়ে নিই। একটি বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড এবং গতি শক্তি 224 জুল হলে বস্তুর ভর নির্ণয় করো। এখানে দেখো কি করলাম, একটি বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড এবং গতি শক্তি হলো 224 জুল, বস্তুর ভর নির্ণয় করো। একইভাবে অঙ্কগুলো করব আমরা। দেখি এখানে কি কি দেওয়া আছে, বলো এটা কি? বেগ, বেগ v ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, আর এটা কি দেওয়া আছে? গতি শক্তি। গতি শক্তি ek ইকুয়াল টু 224 জুল। ek ইকুয়াল টু 224 জুল। কি বের করব? ভর।
m ইকুয়াল টু হোয়াট? সূত্র আমাদের একটাই, আমরা জানি ek ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, জানি আমরা। এইবার ek এর জায়গায় লিখবো 224, হাফ রয়ে গেল, m রয়ে গেল, v এর জায়গায় লিখবো 4 স্কয়ার। কারো কোনো সমস্যা নাই? এই জায়গায় হবে 224 ইকুয়াল টু, এখানে 4 4 16, 2 দিয়ে যদি কেটে দেই তাহলে হবে 8m, বা m ইকুয়াল টু 224 ভাগ 8 কত হয়? 28 কেজি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা পারবো আশা করি ইনশাআল্লাহ। এবার আরেকটা এইচডব্লিউ দিয়ে রাখি তোমাদের, আরেকটা এইচডব্লিউ দিয়ে রাখি। একটি বস্তুর বেগ 8 মিটার পার সেকেন্ড, আর এখানে হলো 520 জুল। 8 মিটার পার সেকেন্ড এবং গতিশক্তি হলো 520 জুল। ভর নির্ণয় করো। আমি আরেকটু এই গতিশক্তি আর বিভব শক্তি দিয়ে অঙ্ক করাচ্ছি না, আজকে মাত্র দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে বিভব শক্তি আর গতিশক্তির সংজ্ঞা সহ সমীকরণগুলো কিভাবে আসলো, আর বিশেষ করে ইপি ইকুয়াল টু এমজিএইচ আর ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এই দুইটা সূত্র খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এর সাথে রিলেটেড আরেকটা সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh বা 2as, এটা অথবা ইউ স্কয়ার প্লাস 2gh, এই চারটা সূত্র খুব ভালোভাবে মনে রাখো। তারপরে আমরা আগামী ক্লাসে এইগুলোর ব্যবহার ভালোভাবে শিখব, যেইগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসবে। তোমাদের আমি যতটুকু পড়িয়েছি এটা বারবার দেখো, বারবার দেখে মূল কথা হলো ইপিটা কি, ইকেটা কি, এমটা কি, জি কি, এইচ কি, এই বিষয়গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তারপরে আমি এইগুলো দিয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেব। আর তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে ক্ষমতা। ওই ক্ষমতা দিয়েও আমরা ক্লাস করব। আর হয়তো 2টা ক্লাসেই অধ্যায় শেষ হয়ে যাবে। 2টা ক্লাসে যদি অধ্যায় শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই কাজগুলো তোমাদের আগেই করে রাখতে হবে। তারপরে তোমরা বই পড়বা, বই পড়ে যে সমস্যাগুলো থাকবে সেইগুলো আমাকে জানাবা, আমি ওইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।